সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে কিছু একটা বলো, যা জানো। দেখে বলতে পারো আই গেস, জানি না, আমি তো এখানেও দেখাইতেছি। হ্যাঁ, ওই দেখে বলতেছি। দেখে বলতে হবে। ইয়া। আচ্ছা দেখো, সমস্যা নেই। মানে এটা অ্যাক্সেলারেশন অ্যাড করতে, মানে দিতে হইলে একটা আনব্যালেন্সড ফোর্স লাগবে, ও, আর ওইটার সেন্ট্রিপিটাল ডিরেকশনটা হবে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এটাকে বলা হবে যে সেন্ট্রিপিটাল ফোর্স। তুমি যা বলছো ওভারঅল আসলে আমি এটাই বুঝাবো, বাট এই তো তুমি যে আসলে বুঝেই গেছো, তুমি যদি একটু বুঝতে পারো এটাই আইডিয়া ওভারঅল। এখানে একটা মজার আচ্ছা, ব্যাপার আছে, হ্যাঁ বলো বলো। সেন্ট্রিপিটাল ফোর্স কি শুধু সার্কুলার মোশন নিয়ে কাজ করে? শুধু সার্কুলার মোশনে কাজ করে, কিন্তু এটা একটা মজার ব্যাপার আছে, সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু একটা টাইপ অফ ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স আসলে একটা টাইপ অফ ফোর্স, ঠিক আছে। আমি এটা বলতে আসলে কি মিন করতেছি এটা একটু পরে ক্লিয়ার করতেছি। বাট তুমি যেটা বললা যে সেন্ট্রিপিটাল ফোর্স, এবং এটাও সত্যি কথা যে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাকচুয়ালি একটা রেজাল্টেন্ট ফোর্স। কেন রেজাল্টেন্ট ফোর্স? কারণ আচ্ছা, আমার সার্কেল আঁকাটা আসলে খুব ভালো হয় নাই। সার্কুলার মোশনে যেটা হয়, ধরো এখানে একটা অবজেক্ট, সো নিউটন। সো এটা সেন্টার। সো সার্কুলার মোশন থাকার অবস্থাতে এইখানে ধরো, এটা ধরো এ, এতে থাকাকালীন একটা অবজেক্ট এদিকে যাচ্ছে, তার আমি জানি সে ঘুরবে, রোটেট করবে, বাট ওই মোমেন্টে, মানে এতে থাকাকালীন ওর যে ইনস্ট্যান্টের যে স্পিড, ওই ইনস্ট্যান্টে যে স্পিড, বা স্পিড না ভেলোসিটি, ওটা ডিরেকশন কিন্তু ওই দিকে না। আচ্ছা, আবার অ্যাট দ্য সেম টাইম যখন অবজেক্টটা এখানে আসে, বিতে আসে, তখন তার স্পিড ভেলোসিটি কিন্তু এইদিকে। তার মানে সার্কুলার মোশনের মজার ব্যাপারটা হচ্ছে ম্যাগনিটিউড চেঞ্জ না হইলেও একটা পয়েন্ট থেকে তার ঠিক পরের পয়েন্টে গেলেই কিন্তু তোমার ডিরেকশনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। তার মানে তোমার, আমি কি বলতে পারি যে সেই ক্ষেত্রে যে যে জিনিস আসলে ঘুরতেছে তার কনস্ট্যান্ট, সে একটা কনস্ট্যান্ট, সে একটা চেঞ্জ ইন কনস্ট্যান্ট ভেলোসিটি। চেঞ্জ ভেলোসিটি আছে, বা আমি বলতে পারি তার একটা কনস্ট্যান্ট কি আছে, অ্যাক্সেলারেশন চেঞ্জ আছে। আর যে কোনো রকমের অ্যাক্সেলারেশন থাকতে হইলে কি লাগে, ইউনিট ওয়ানে পড়ে আসো চেঞ্জ তোমরা, হলো যে কোনো রকমের ভেলোসিটি অ্যাক্সেলারেশন থাকতে হইলে কি লাগে, একদম বেসিক লেভেলে কি লাগে? রেজাল্টেন্ট ফোর্স লাগে। এক্স্যাক্টলি, এবং এই রেজাল্টের ফোর্সটাই এই ক্ষেত্রে হচ্ছে সেন্টিপিটাল ফোর্স। আর যেটা নাফিসা বলতেছিল যে এটা অলওয়েজ সার্কুলার মোশনের ক্ষেত্রে, এটা অলওয়েজ আমরা আমরা ধরে নিই যে এটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যাক্ট করে, সো সেন্টারটা যেদিকে ওদিকে অ্যাক্ট করে, ঠিক আছে। আচ্ছা, বলো। ধরে নিই কেন? ধরে নেই কেন? ধরে নেই কি কারণে? না, অন্যদিকে কাজ করতে পারে না, সেন্টারে কেন কাজ করবে? আচ্ছা, সেন্টারেই কেন কাজ করবে, কারণটা আমরা এখানে দেখছিলাম। এই যদি খেয়াল করো, এক্সটা তোমার চেঞ্জ ইন ভেলোসিটি ছিল না? হ্যাঁ, দেখো তো চেঞ্জ ইন ভেলোসিটির ডিরেকশনটা কই গেছে, একটু ফলো করো তো। ডিরেকশন, এই ডায়াগ্রামটা বুঝি নাই। আচ্ছা, বেসিক্যালি এখানে যেটা দেখানো হয়েছে, অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি এটা ছিল না, হ্যাঁ, আর ফাইনাল ভেলোসিটি এটা ছিল না। হ্যাঁ। দুইটা ভেক্টরের মাঝখানে কানেকশনটা দিয়ে দিচ্ছি, সেই কানেকশনটাই হচ্ছে তোমার চেঞ্জ বুঝায়। আচ্ছা, আচ্ছা। যেমন তোমরা ভেক্টরে পড়ছো, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, আর এটা যদি বি হয়, তাহলে ও এ হচ্ছে একটা ভেক্টর, আর ও বি হচ্ছে আরেকটা ভেক্টর নাকি? হ্যাঁ, দুইটার মধ্যে চেঞ্জটা কি, এ বি না তোমার? চেঞ্জটা কি এ বি না? হ্যাঁ, এ বির ফর্মুলাটা কি, ও বি মাইনাস ও এ? হ্যাঁ, আমি এটা ঘুরাই কি মাইনাস ও এ প্লাস ও বি লিখতে পারি? হ্যাঁ, মাইনাস ও এ প্লাস ও বি তোমার চেঞ্জ, ঠিক আছে। এখন কি ফলো বুঝতে পারছো? হ্যাঁ। এবং এটা ডিরেকশনটা কই গেছে দেখো, সেন্টারের দিকে। রেজাল্ট ফোর্সটাও সেন্টারের দিকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর তুমি যেটা বললা যে রেজাল্টেন্ট ফোর্সটা কেন এদিকে নাই, ওইদিকে থাকলে রশি ছিঁড়া চলে যাবে, সার্কুলার মোশন আর হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এটা ছিল বেসিক সেন্টিপিটাল ফোর্সের কনসেপ্ট। ফর্মুলা ওয়াইজ তোমরা অলরেডি জানো যে একটা রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা কি, এম ইন্টু এ না? হ্যাঁ, একটু আগে অ্যাক্সেলারেশন ডিরাইভেশন দেখলা না, ওমেগা স্কোয়ার বাই আর, সরি সরি সরি, কি বলতেছি,
ভি স্কোয়ার বাই আর, অর ওই অ্যাক্সেলারেশনের জায়গায় কি লিখতে পারবো, ওমেগা স্কোয়ার আর নাকি, মানে এম এর পার্টটা তো থাকতেছে, এটা তো আর আমি পাল্টাই দিতেছি না নাকি, জাস্ট ওই অ্যাক্সেলারেশনের যে পার্টটা আছে ওটা আইদার ভি স্কোয়ার বাই আর লিখতে পারো নাইলে ওমেগা স্কোয়ার আর লিখতে পারো। সো যেহেতু এই অ্যাক্সেলারেশনটা অ্যাঙ্গুলার, এই রেজাল্টেন্ট ফোর্সটাও কি অ্যাঙ্গুলার, সো ওই অ্যাঙ্গুলার ফোর্স রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি। সো সেন্ট্রিপিটাল ফোর্স ইজ আ সিচুয়েশনাল ফোর্স, এটা খুব ইম্পর্ট্যান্ট। সিচুয়েশনাল ফোর্স কেন সিচুয়েশনাল ফোর্স, এটা এক এক জায়গায় এক এক কাজ করে, মানে এক এক জায়গায় এক একটা ফোর্স আসলে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। যেমন তুমি যদি প্ল্যানেটের মোশনের কথা চিন্তা করো, প্ল্যানেট কি, ধরো আর্থ সানকে রোটেট করে না, অরবিট করে না, ধরো এটা সান, এটা আর্থ, আর্থ ঘুরতেছে, বাট আর্থ আর সানের মধ্যে ফোর্স, মানে সান আর্থকে কোন ফোর্সটা দিয়ে টাইনা ধরছে বলতে পারবা? গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং সেটা কি এদিকে কাজ করতেছে, সো টেকনিক্যালি এটাই কি সেই সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা, হ্যাঁ, বাট কোন ফোর্সটা আসলে সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করতেছে? গ্র্যাভিটি, ঠিক আছে। গ্র্যাভিটি। আচ্ছা আচ্ছা, তাহলে বলো। ইয়া ছোট অবজেক্টস এর মাঝখানে যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, ওটাকে আমি বলতে পারি না যে ছোট অবজেক্ট গ্র্যাভিটি? কেন, আরো ওই ছোট যে মানে বলো। যে কোনো object। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেই তো সেন্ট্রিপিটাল ফোর্স আছে, এর চেয়ে ছোট কি আর যাওয়া সম্ভব? তাহলে কি বলা যায় না যে বলা যায় না, এটা সেন্ট্রিপিটাল? নিয়ে ক্যালকুলেশন আছে, তোমার বলা লাগবে না, একটু পরে না, 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 ক্যালকুলেশন আছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, আর অন্য কিছু বলতে চাচ্ছিলা? সেন্ট্রিপিটাল ফোর্সটাকে যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে পারি না, মানে অ্যাটমস এর মাঝখানে। বলতে পারো, বাট ওখানে আসলে ওই ওদের মধ্যে আবার অ্যাট্রাকশন আছে, এখানে শুধু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, এখানে আসলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে, বুঝতে পারছো? এটা নিয়ে আমরা হ্যাঁ, পড়বো, এটাও আছে। চার্জ ইয়া তাহলে তোমাদের চার্জেস নিয়ে একটা চ্যাপ্টারই আছে ডেডিকেটেড, ওখানে পড়বা। হ্যাঁ বলো, আর কি বলতে চাচ্ছিলাম? আচ্ছা, বল ধরে যে ঘুরাচ্ছে একটা রোপের সাথে ওখানে সাথে টেনশন, বেঁধে, ওখানে টেনশন আছে, সো এটা যদি টেনশনটা ঘোরাও তাহলে এখানে এই দিকে টেনশন আছে, তাহলে টেনশনটা সেন্ট্রিপিটাল ফোর্স। টেনশনটা সেন্ট্রিপিটাল ফোর্স, হ্যাঁ। আর এখানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, কারণ ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে। আবার এখানে গ্র্যাভিটি, এখানে হচ্ছে গ্র্যাভিটি হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স। আবার একটা গাড়ির কথা চিন্তা করো, একটা গাড়ি ঘুরতেছে, ঠিক আছে, এটা তো একটা রাস্তা, এটা একটা রোড, একটা সার্কুলার রোড, আর এখানে তো একটা গাড়ি আছে, বাট তুমি যদি গাড়ির চাকাটা ফলো করো, চাকাটা তো এদিকে রোটেট করা না, হ্যাঁ, চাকাটা রোটেট করে, যে চাকাটার সাথে রাস্তার মধ্যে কন্ট্যাক্ট ফোর্সের কারণে গাড়ির কি আছে, ফ্রিকশন আছে না, হ্যাঁ, ফ্রিকশনটা অ্যাকচুয়ালি সেন্টারে দিয়ে কাজ করে, সো এখানে আসলে ফ্রিকশনটা সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করে। কিন্তু ফ্রিকশনটা পিছের দিকে কাজ করে না। ফ্রিকশনটা পিছে দিয়ে কাজ করে বলতে কি, সো বলি তোমাকে, দাঁড়াও। সো সেন্ট্রাল ফ্রিকশন আসলে পিছে দিয়ে কাজ করে না, সো চাকা হচ্ছে রাস্তাকে পিছন দিকে ধাক্কা দেয়, নিউটনের থার্ড অনুযায়ী রাস্তাটা হচ্ছে চাকাটাকে সামনের দিকে ধাক্কা দেয়, বুঝতে পারছো? সো এটা হচ্ছে এই, সো আমরা এই ফ্রিকশনটা দিয়ে হচ্ছে গাড়িটা সামনে আগায়, দেন গাড়িটা যখন মুভ করা শুরু করে তখন কন্ট্যাক্টের জন্য একটা ব্যাকওয়ার্ড ফ্রিকশন আসে, সো সেটা হচ্ছে রেজিস্টিভ, তুমি যেটা কথা বললো আর কি। বাট তুমি যদি চাকার ক্ষেত্রে চিন্তা করো, চাকাটার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, চাকাটা যদি সামনে আগাইতে চায়, চাকাটা ফার্স্টে কি করে, রাস্তাটাকে বা গ্রাউন্ডকে পিছন দিকে ধাক্কা দেয় না? হ্যাঁ, নিউটনের থার্ড অনুযায়ী গ্রাউন্ড কি করবে, চাকাটাকে ফরওয়ার্ডে একটা ফোর্স দিবে নাকি? So আমরা হ্যাঁ, এটাকেও ফ্রিকশন হিসেবে ট্রিট করতেছি, ঠিক আছে। হ্যাঁ, সো আমরা যখন এখানে আমি যখন বলতেছি যে ফ্রিকশনটা সেন্টিমিটার, তখন আমি এইটার কথা বলতেছি। সো এটাও আছে রেজিস্টিভ, বাট এটাকে ফ্রিকশন হিসেবে, মানে এটা সেন্টিমিটার হিসেবে কাজ করতেছে, এটা বলতেছি না আমরা, নট দ্য রেজিস্টিভ ফোর্স, বাট চাকাটা সামনে যাওয়ার জন্য কিন্তু ইয়ে লাগে, ফরওয়ার্ড একটা ফোর্স লাগে। যেমন তুমি যদি বরফের কথা চিন্তা করো, বরফেও চাকা রোটেট করতে পারে না, হ্যাঁ, তো বরফে কি হয়, এটা মানে একই জায়গায় থাকে, ঘুরতে থাকবে নাকি, সামনে আগাইতে চাবে না হ্যাঁ, কেন? চাকাটা কি গ্রাউন্ডকে ফোর্স দেয় নাই? দিচ্ছে, বাট সমস্যাটা কি, গ্রাউন্ড চাকাকে সামনে ফোর্স দিচ্ছে, দিচ্ছে না, কারণ ওখানে ফ্রিকশন না, কম, হ্যাঁ, ঠিক আছে। কম, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কম, হ্যাঁ, যেটা তোমরা ওই যে M1 এ পড়ে আসছো, মিউ এর ভ্যালুটা ছোট অনেক, বরফে আইস সারফেস, মানে যেই সারফেসে ফ্রিকশন কম ওখানে আসলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালুটা ছোট, ঠিক আছে। সো সার্কুলার ট্র্যাকে ফ্রিকশনটা তোমার সেন্টিপিটাল হিসেবে কাজ করতেছে।
এই তো, এটাই ছিল আচ্ছা তোমার সেন্টিপিটাল ফোর্স। এখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে, আমরা এগুলো নিয়ে সামনে আলাপ করবো আরো। আর কার ইজ মুভিং ইন আ সার্কুলার, একটা ছোট একটা ম্যাথস দেওয়া আছে। কার ইজ মুভিং ইন আ সার্কুলার ট্র্যাক, রেডিয়াস তোমাকে দিছে। তো তোমাকে রেডিয়াস দিছে, ফোর্স দিছে, ম্যাস দিছে, তো তুমি কি লাগবে? শুধু ম্যাক্সিমাম স্পিডটা চাইছে, তাহলে তুমি এফ ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর ইউজ করো। তোমার এখানে যেহেতু ওরা ম্যাক্সিমাম স্পিড বলছে, তার মানে এটা হচ্ছে লিনিয়ার স্পিডের কথা বলতেছে, লিনিয়ার স্পিডের হ্যাঁ কথা বলছে। আহ, সেই জন্য আমরা এমভি স্কয়ার বাই নিলাম, দেন ওখান থেকে ভিটা পেয়ে যাও। তুমি রেজাল্টেন্ট ফোর্স জানতা, ম্যাথটাও জানতা, রেডিয়াসটাও তোমাকে বলছিল। এই খুবই সিম্পল একটা জিনিস, তেমন সিরিয়াস কোনো ক্যালকুলেশন না। ঠিক আছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন যেটা আমি অলরেডি বলছি যে ফ্রিকশন যদি সাফিসিয়েন্টলি লার্জ না হয় তাহলে গাড়িটা সামনে আগাইতে পারবে না, এবং সেটা কি করবে? স্লিপ কাটবে, বা সেটা ঘুরতে গিয়ে হচ্ছে উল্টাপাল্টা কিছু একটা হবে আর কি, অন্য কোথাও চলে যাবে, কারণ এনাফ সেন্ট্রিপিটাল ফোর্স সেই ক্ষেত্রে থাকবে না। এখন এটা একটা উপায় আছে। সো তুমি শুধু হচ্ছে বরফের কথা চিন্তা করো না, নর্মালি একটা রাস্তা যেটা বাঁকা হয় না, নর্মালি একটা রাস্তা যদি কার্ভড হয়, হ্যাঁ একটা গাড়ি যত যাবে, সেই গাড়িটার চাকাটা তো এদিকে রোটেটেড নাকি, সামনের চাকাটা এমনি ঘুরে আসছে না? হ্যাঁ সো এখন একটা কথা বলো, ঘুরতে গেলে কি এটা কি ইচ্ছা মতো স্পিডে এসে রোটেট করবে, নাকি এটাকে একটু স্লো ডাউন করা লাগবে? স্লো ডাউন করা লাগবে। স্লো ডাউন করা লাগবে। কেন স্লো ডাউন করা লাগবে? কারণ এফ ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর না, হ্যাঁ গাড়িটা কি করতে যাচ্ছে? এই সার্কুলার মোশনটা দিয়ে ট্রাভেল করতে যাচ্ছে। এখানে একটা হাইপোথেটিক্যাল একটা রেডিয়াস ভাবি আমরা, ধর এটা সার্কুলার সেন্টার, আর এখানে একটা রেডিয়াস চিন্তা করি আমরা, এবং এটা একটা সার্কুলার পাথ, যে পাথটা গাড়িটা নিতে চাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এখন রোটেট করার সময় যদি এটা একটা পারফেক্ট একটা সার্কুলার মোশন হইতে হয়, তাহলে থ্রু আউট দ্য টাইম তোমার এই রেডিয়াসটা কি হইতে হবে? এর রেডিয়াস কনস্ট্যান্ট হতে হবে। রেডিয়াস কনস্ট্যান্ট হইতে হবে। বাট প্রবলেম যেটা হচ্ছে যে তুমি যদি স্পিড খুব বেশি বাড়ায় দাও, ফ্রিকশনের কি একটা লিমিট আছে না? সারফেসটা কতটুকু ফ্রিকশন দিতে পারবে, এটা কি আনলিমিটেড নাকি একটা লিমিট আছে? লিমিট আছে। যেটা তোমার এম ওয়ান এ পড়ছো, কিন্তু এম ওয়ান এ যখন ফ্রিকশনের ভ্যালু বাইর করতে, এম ওয়ান এর ফ্রিকশনের ভ্যালুটা কি ছিল? মিউ আর ছিল না? ভিউয়ার্স ম্যাক্সিমাম যে পসিবল ফ্রিকশন। এখন তুমি যদি মানে এর বেশি তো ফ্রিকশন তুমি পাইতে পারবা না, তার মানে এইটার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। তার মানে তুমি যদি ইচ্ছা মতো ভেলোসিটি বাড়াতে থাকো, ফ্রিকশন তো ম্যাক্সিমাম একটা ভ্যালু আছে, ওর চেয়ে বেশি ফ্রিকশন আর বাড়বে না। আর গাড়ির ম্যাসটা কি কনস্ট্যান্ট থাকে না? হ্যাঁ তাহলে ভেলোসিটি ইচ্ছা মতো যদি বাড়ায় দাও, রেডিয়াস কি হবে? কমা শুরু বেশি করবে, হইতে হবে, কম আসবে। ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে গাড়ি ঘুরতে যে উল্টাপাল্টা ঘোরা শুরু করবে, মানে ওই রেডিয়াস অফ রোটেশনটা কনস্ট্যান্ট, থাকবে না। তার মানে গাড়িটা নো লঙ্গার সার্কুলার মোশনে থাকতে পারবে না, ওটা হচ্ছে স্লিপ কাটা শুরু করবে। ঠিক আছে? এই জন্য একটা গাড়িকে হ্যাঁ যেটা করতে হয়, সে যদি একটা কনস্ট্যান্ট রেডিয়াস মেনটেন করতে চায়, তাকে ভেলোসিটিটা একটা লিমিটে আনতে হবে। ঠিক আছে নাকি না? হ্যাঁ বুঝছি। এখন ধরো তুমি একটা হাইওয়েতে আছো, এখন তোমাকে কি করতে হবে? হাইওয়েতে একটা বাঁকা রাস্তা, মানে একটা কার্ভড রাস্তা বানাইতে হবে। হাইওয়েতে তো গাড়ি ঘোড়া তো খুব একটা স্লো ডাউন করতে চাবে না, চাবে? না তো একটা হাইওয়েতে খুব একটা মানে খুব একটা শার্প একটা টার্ন দেওয়াটা কি লজিক্যাল, নাকি ওখানে একটা খুব একটা শার্প টার্ন দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা বেশি? হ্যাঁ। এখন এটা আচ্ছা গাড়ি যে কার্স গুলো যে ড্রিফট করে হুম, তখন কি হয়? সেটা ডিফারেন্ট জিনিস। সেখানে যেটা হয় যে সামনের চাকার গ্রিপ অনেক বেশি থাকে, পিছের চাকার গ্রিপ থাকে না, সেই জন্য ওগুলা স্লিপ কাটে, সামনেরটা গ্রিপ বেশি থাকে, সেটা ডিফারেন্ট ব্যাপার। আচ্ছা সামনের চাকা ইকে ইন্টেনশনালি গ্রিপ বাড়ায় দেয় ওরা, ওটা ডিফারেন্ট জিনিস। আমরা এখানে ওটার কথা বলতেছি না। ইন্টেনশনালি কেন গ্রিপ বাড়াবে? চাকাটা কি টাইপের, চাকার কম্পাউন্ডটা কি দিয়ে বানানো, এটা ডিফারেন্ট, চাকার উপরে গ্রিপটা ডিফার করে, চাকার ট্রেডটা কেমন। ঠিক আছে? এখন হ্যাঁ আমি যেটা বলতেছি যে একটা হাইওয়েতে আছে, এখন হাইওয়েতে তো খুব একটা মানে শার্প টার্ন দেওয়াটা আসলে উচিত হবে না, কারণ হাইওয়েতে হচ্ছে গাড়ি ঘোড়া খুব একটা স্লো রান করতে চাবে না, ওরা হাই ভেলোসিটি দিয়ে আসবে। তার মানে শার্প টার্ন দিলে খুব ভালো একটা চান্স আছে যে বাই দ্য টাইম ওরা স্লো ডাউন করবে, ওদের মানে অবস্থা মানে কিছু একটা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট। এর একটা হ্যাঁ মানে একটা উপায় আছে, সলিউশনটা হচ্ছে ব্যাংকড ট্র্যাক। ব্যাংকড ট্র্যাকের একটা ছবি দেখাই, তাহলে একটু ইজি লাগবে। মানে এই যে ব্যাংকড ট্র্যাক দেখতেছো, এই যে ব্যাংক ট্র্যাক দেখো, এই যে এটা পারফেক্ট একটা এক্সাম্পল। এটা কই দেখো বলো তো, এই টাইপের ব্যাংক ট্র্যাক কোন ধরনের স্পোর্টসে বেশি দেখা যায়?
ন্যাসকার দেখছো তো কোন একটা সময়? ন্যাসকার এখন খুব একটা পপুলার না, আই গেস আগে পপুলার ছিল। ন্যাসকারে যেটা হয়, একটা ওভাল টাইপ একটা ট্র্যাক থাকে, এবং টার্নগুলোতে হচ্ছে একদম এটা স্টিপ হয়ে যায় নাকি, টার্নগুলো থেকে। কেন স্টিপ হয়? কারণ ওগুলো অনেক গাড়িগুলো অনেক স্পিডে যায়। যদি ওগুলো অনেক স্টিপ না থাকতো, ওরা কিন্তু এত শার্প টার্ন কিন্তু এত স্পিডে নিতে পারতো না। পারতো না। সো দ্য ফ্যাক্ট যে ওদের এই ট্র্যাকটা ব্যাংকড মানে একটু স্টিপ করানো, এর জন্য এটা অ্যালাউ হুম। করে ওদেরকে অনেক বেশি স্পিডে যাইতে। কিভাবে অ্যালাউ করে সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। এটার সাথে সেন্ট্রিপিটাল আচ্ছা, ফোর্সের এখানে একটা হচ্ছে আছে, কানেকশন আছে। বলো বলো। তাহলে তখন তো থাকবে না, সার্কুলার মোশন তো তখন হবে না। হবে হবে, কেন হবে না? পারফেক্ট একটা সার্কেল, ওয়েট, তুমি একটা সার্কুলার ট্র্যাক চিন্তা করো যেখানে ট্র্যাকটা ব্যাংকড, সো এটা একটা সার্কেল হইতে পারে না? পসিবল না সার্কেল হওয়ার। আচ্ছা। মানে এটা ব্যাংকড হ্যাঁ বাট স্টিল এটা সার্কেল হইতে পারে, তো সমস্যা নেই তো। হ্যাঁ মানে ইউড স্টিল হ্যাভ আ সেন্টার অফ দ্য রেড সার্কেল এন্ড তোমার স্টিল একটা কনস্ট্যান্ট একটা রেডিয়াস থাকবে, সমস্যা থাকবে। নেই। এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে প্রবলেমটা কি ছিল, আমার এখানে কি প্রবলেম নিয়ে কাজ করতেছি, যে গাড়ি যদি খুব একটা শার্প টার্ন দাও, স্লিপ কেটে হচ্ছে অ্যাক্সিডেন্ট করবে। তো শার্প, তো আমরা কি চাচ্ছি, আমরা একটা শার্প টার্নও চাচ্ছি, এট দ্য সেম টাইম আমি চাচ্ছি যে গাড়িটা যাতে একটা হাই ভেলোসিটি দিয়ে যাইতে পারে, আমি দুইটাই চাই একসাথে নাকি। হ্যাঁ প্রবলেমটা যেটা হচ্ছে, ফ্রিকশনের একটা লিমিট আছে নাকি, এটা হচ্ছে আমাদের প্রবলেম। ফ্রিকশনটা একটা লিমিট থাকে, এর চেয়ে বেশি ফ্রিকশন দিতে পারবে না। কেন মানে দিলে না দিলে সমস্যাটা কি, ফ্রিকশন দিয়ে কাজটা কি হচ্ছিল? এই ইয়া ফ্রিকশনটা কি টার্নিং। হিসেবে কাজ করে? সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করে। হ্যাঁ তাহলে আমি যেটা করতে পারি, ফ্রিকশন তো লিমিটেড নাকি, ফ্রিকশন একটা সার্টেন লেভেলের বেশি ফ্রিকশন তোমাকে দিতে পারবে না, দিতে। দিতে পারবে না। অ্যান্ড আমরা যেটা করব এটার জন্য, সেটা হচ্ছে যে আমরা অন্যভাবে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে বাড়াবো। অন্যভাবে, অন্যভাবে কেমনে? যখন তুমি এখানে একটা ব্যাংকড একটা ট্র্যাক দিচ্ছ, তো এটা তো একটা স্ল্যান্টের একটা স্লোপে বসে আছে, ইমাজিন করো। তো স্ল্যান্টের স্লোপে হ্যাঁ কি থাকে, তোমরা স্ল্যান্টের ম্যাথ M1 এ করে আসছো অনেক, সেখানে নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটা এভাবে কাজ করে না, রিয়াকশনটা, হ্যাঁ রিয়াকশনকে দুইটা কম্পোনেন্টে ভাগ করা যাবে। যদি এই হ্যাঁ অ্যাঙ্গেলটা জানো, তাহলে এটাকে তুমি r cos থিটা লিখতে পারবা, আর এটাকে r sin থিটা লিখতে পারবা নাকি। হ্যাঁ। এখন বলো দুইটার মধ্যে কোনটা সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করবে? কস থেটা। cos থিটাটা না, কেন cos থিটা তো উপরের দিকে আকাশের দিকে কাজ করে, সেটা সেটা সেন্ট্রিপিটাল কেমনে হয়? সার্কেল তো এইটা, সো এই দুইটার ভিতরে এইটা সার্কেলের সেন্টারের দিকে কাজ করতেছে নাকি এইটা সার্কেলের সেন্টারের দিকে কাজ করতেছে? সাইন থেটা। এক্স্যাক্টলি সাইন থিটাটা। তার মানে দুইটার ভিতরে পুরা পুরা রিয়াকশনটা না, রিয়াকশনের একটা পার্টকে আমরা সেন্ট্রিপিটাল হিসেবে কাউন্ট করতে পারি। পারি। তো যেটা হইছে, সারফেসের ফ্রিকশনের জন্য তো কিছুটা সেন্ট্রিপিটাল আসতেছিল নাকি, হ্যাঁ পাশাপাশি দ্য ফ্যাক্ট যে এটা একটু স্ল্যান্টেড, এটা একটা স্লোপ করা। আচ্ছা মিটিং বন্ধ হবে, নেভার মাইন্ড, আমি কন্টিনিউ করি। যেহেতু এটা ব্যাংকড করা, বাঁকা করা, রিয়াকশনের একটা কম্পোনেন্ট থেকেও সেন্ট্রিপিটালের একটা পার্ট আসতেছে, যার কারণে ওভারঅল সেন্ট্রিপিটাল ফোর্সটা কি আগের চেয়ে বেশি। বেশি, যার কারণে হয়ে গেল ফোর্সের লিমিটটা বাইরে গেছে না, সেন্ট্রিপিটাল ফোর্সের লিমিটটা বাইরে গেছে। সো তোমার হ্যাঁ গাড়িটা আরো হায়ার একটা ভেলোসিটি দিয়ে যাইতে পারবে, টু মেইনটেইন আ কনস্ট্যান্ট রেডিয়াস অফ সার্কুলার মোশন এট দ্য সেম টাইম। আমি কি এটা বুঝাতে পারছি আইডিয়াটা? নাফিসা কি ফলো করতে পারছো? কি ভাইয়া? আচ্ছা আমি শর্ট করে আবার বলতেছি। গাড়ি যখন ঘুরে রাস্তার মধ্যে আর চাকার মধ্যে যে ফ্রিকশন, সেই ফ্রিকশনটা হচ্ছে সেন্টারের দিকে কাজ করে এবং সেটাই সেন্ট্রিপিটাল হিসেবে থাকে। প্রবলেম যেটা হচ্ছে, তোমাকে রাস্তা হচ্ছে আনলিমিটেড ফ্রিকশন দিবে না, ফ্রিকশনের একটা লিমিট আছে। অ্যান্ড ফ্রিকশনের লিমিটটা আমরা বাড়াইতে পারি না। যে আমরা চালাকি করি, আমরা হচ্ছে ব্যাংকড ট্র্যাক দিই, মানে একটা স্লোপ করে দিই, যাতে করে রিয়াকশনের একটা কম্পোনেন্টও সেন্টারের দিকে, সার্কেলের সেন্টারের দিকে এক, ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাগ হয়ে সেটা সেন্টারের দিকে কাজ করে, যাতে করে ওভারঅল সেন্ট্রিপিটাল ফোর্সটার সাইজ বাড়ে। মানে সেখানে সেন্ট্রিপিটাল দুই জায়গা থেকে আসতেছে, ফ্রিকশন থেকে সেন্ট্রিপিটালের একটু কন্ট্রিবিউশন আছে, আবার রিয়াকশনের যে কম্পোনেন্ট আর সাইন থিটা, সেখান থেকেও সেন্ট্রিপিটালের একটা কন্ট্রিবিউশন হবে। আসতেছে।
এখন আসি ছোট একটা ডিরাইভেশন ম্যাথস একটা পার্ট, সেটা হচ্ছে যে আম, আচ্ছা, আমি আমি জানি যে আমি বলছি যে ফ্রিকশন আর দুইটাই কন্ট্রিবিউট করে, বাট মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় কি যে এই দুইটার তুলনায় ফ্রিকশনটা কম্পারেটিভলি অনেক ছোট, আর আর সাইন থিটার ভ্যালুটা কম্পারেটিভলি অনেক বড়। বড়। সো যেটা হয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আমরা ফ্রিকশনটাকে এই ক্ষেত্রে পুরোপুরি ইগনোর করি। আমরা ধরেই নিই যে পুরোপুরি সেন্টিপিটালটা আসছে তোমার রিয়াকশনের কম্পোনেন্ট থেকে, ঠিক আছে? তার মানে এটা না যে ওখানে ফ্রিকশন নাই, ও এর মানে কি এটা যে ওখানে ফ্রিকশন কাজ করতেছে না? না। না, বাট আমরা স্টিল ধরে নিই যে ওটার নেগলিজিবল। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে ওই ক্ষেত্রে ফ্রিকশনটা তো আসলে এইদিকে না। এই কি হলো? হ্যাঁ। এক সেকেন্ড, আমার পিডিএফ হচ্ছে ক্র্যাশ করতেছে। হ্যাঁ, এটা আমার একটু সফটওয়্যার একটা প্রবলেম হচ্ছে। নেভার মাইন্ড, এবার হচ্ছে দাগগুলা রয়ে গেছে। যেটা বলতেছিলাম যে আমরা বলতে পারি যে ফ্রিকশনটা এই ক্ষেত্রে এই দিকে কাজ করতেছে, নট এই, মানে নট টুয়ার্ডস দ্য সেন্টার অফ রোটেশন, নট নট এই দিকে বলতে পারি। হ্যাঁ ভাইয়া। এই জন্য আসলে আমরা এখানে এই ক্ষেত্রে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রিকশনটাকে আসলে আমরা সেন্টিপিটাল হিসেবে চিন্তা না করে রিয়াকশনের যেই এই কম্পোনেন্ট যেটা আর সাইন থিটার যেই পার্টটা, সেটাকে আমরা সেন্টারের সেন্ট্রিপিটাল হিসেবে চিন্তা করে নিচ্ছি আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সো তোমরা অলরেডি জানতা যে সেন্টিপিটাল ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর লেখা যায়, লেখা যায় না? ওয়েট। হ্যাঁ। এমভি স্কয়ার বাই এফ ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই অলরেডি দেখছি। আর এই ক্ষেত্রে এন সাইন থিটাটাই কি তোমার সেন্টিপিটাল না? আমি এখানে আর সাইন থিটা লিখছি, ওইটাকে ওরা এন লিখছে, ঠিক আছে? মানে রিয়াকশনটাকে নরমাল কন্টাক্ট হিসেবে একই জিনিস, যে যেটা বলে প্রবলেম নাই কোনো, ঠিক আছে? হ্যাঁ। সো এটাকে ইকুয়াল করছো এখানে। পাশাপাশি আমরা কি বলতে পারি যে অবজেক্টের তো ওয়েট নিচের দিকে না এমজি, এবং আমরা কি বলতে পারি যে এই এমজিটা ইকুয়ালস টু আর সাইন আর কস থিটা, দুইটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড আউট, মানে ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্সটা ইকুয়ালস টু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্সটা। হ্যাঁ। এই জন্য হচ্ছে যেটা, মানে তুমি কি চাইলে লিখতে পারবা যে আমি এখানে আর লিখছি আমি জানি, বাট এই কপির মধ্যে আবার রিয়াকশনটাকে নরমাল এন লিখছে। আই হোপ তোমরা কনফিউজ হচ্ছ না। সো আমি কি এন কস থিটা ইকুয়ালস টু এমজি লিখতে পারি? মানে হ্যাঁ। এই আরটার জায়গায় আমি এখানে কাজ করি, আরটা বাদ দিয়ে আমি এখানে এন লিখে দিই। এটা হচ্ছে এন সাইন থিটা, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন কস থিটা, ঠিক আছে? হ্যাঁ। এখন আহ, কয়টা ইকুয়েশন আমরা ডিরাইভ করলাম, মানে চিন্তা করতে পারছি এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন নাকি? হ্যাঁ। এই দুটোকে হচ্ছে ডিভাইড করে দিব আমরা। সো ডিভিশনটা দেখো, এন সাইন থেটাকে এন কস থেটা দিয়ে ডিভাইড করছি। অন্যদিকে এন সাইন থেটার জায়গায় তো এমভি স্কয়ার বাই আর লেখা যায়, তো ওইটা ডিভাইডেড বাই এন কস থেটা ইকুয়ালস টু কি লেখা যেত? মানে আমি, এন এটা কি তোমাদের একটু কনফিউজিং লাগলো যে ট্যান ডিভিশনটা থিটা। কেমনে হইলো? এনটা কই গেল? বলতেছি বেসিক্যালি এইটা বাই এইটা যদি যদি করো, এটা বাই এটা যদি করো, তাইলে হুম, এইটা বাই এটাও করা যাবে। এটা কি এগ্রি করো? হ্যাঁ। আফিসাকে এটা ফলো করতে পারছো? কি বললাম মাত্র? জি ভাইয়া। এই পিঙ্ক কালারটা বাই এই পিঙ্ক কালার যদি করো, তাহলে এই এমভি স্কয়ার বাই যে ব্লু কালার হাইলাইটেড পার্ট বাই এমজিটা করতে পারবা, রেশিওটা ইকুয়াল থাকে আর কি। তো সেখান থেকে এইটা আসলো, ঠিক আছে? এখান থেকে এন এন কাটা যায়। সো ও সাইন আচ্ছা। থেটা বাই কস থেটা হয়ে গেছে ট্যান থেটা, আর এখান থেকে এম এম কাটা গিয়ে হয়ে গেছে ভি স্কয়ার বাই আর জি। ট্যান থেটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। এখানে একটা জিনিস আমি স্ট্রেস করব, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই থেটাটা অলওয়েজ, এই থেটা যেটা আছে অলওয়েজ এটা হবে অ্যাঙ্গেল টু দা হরিজন্টাল, না এটা হবে অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল। ভার্টিক্যাল। এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি ভুলে ওই অ্যাঙ্গেলটা দিয়ে দাও তোমার কিন্তু ফর্মুলা মিলবে না, কারণ তখন কিন্তু এইটাকে তুমি এন কস এটা বলবে না, এটা তখন কি হবে? ইন সাইন থিটা। তো এটা করলে কিন্তু পুরো ম্যাচটাই উল্টা যাবে। সো ওইটা ট্রাই করবো আমরা না করতে, আমরা অ্যাঙ্গেল টু দ্য ভার্টিক্যালটা নিয়ে হচ্ছে এই থেটাটাকে আমরা ডিরাইভ, মানে নর্মালটাকে আমরা ব্রেকডাউন করব। দেন তোমাকে আলটিমেটলি তুমি ভি স্কোয়ার ইকুয়ালস টু আর জি ট্যান থিটা লিখতে পারো। এখান থেকে তুমি যদি অ্যাঙ্গেলটা কোনোভাবে মাপতে পারো আর রেডিয়াস অফ সার্কুলার মোশনটা যদি মাপতে পারো, তুমি সার্কুলার মোশনের যে স্পিডটা সেটা মাপতে পারবা। বুঝতে পারলাম নাকি না? হ্যাঁ হচ্ছে।
লেখা ছিল হচ্ছে ও সো এটাই বলতেছিলাম এখানে যে এন সাইন থেটা মানে ওই যে রিয়াকশনের যে কম্পোনেন্ট আসলে যেটা হচ্ছে এই যেটা এটাই তো সেন্টারে দিয়ে কাজ করে না সার্কুলার সেন্টার, তো সেইটা হ্যাঁ, হচ্ছে রাস্তার যে ফ্রিকশনটা দেয় সেই ফ্রিকশনের ভ্যালু চাইতে অনেক বড়, বেশি বড়। যার কারণে ওই যে কি বলতেছিলাম একটু আগে জানি এইখানে যে এই যে সেন্ট্রিপিটাল ফোর্সের লিমিটটা আগে যা ছিল সেই লিমিটটা এখন গ্রেটার, যার কারণে একটা গাড়ি হচ্ছে আরো হায়ার ভেলোসিটি দিয়ে আসতে পারবে টু মেইনটেইন দ্য সেম কনস্ট্যান্ট রেডিয়াস অফ হলো সার্কুলার মোশন, ঠিক আছে? এবং এটা দিয়ে সে হ্যাঁ, হচ্ছে একটা পারফেক্টলি একটা টার্ন নিতে পারবে অ্যাট আ পারবে। হায়ার স্পিড উইদাউট হ্যাভিং টু স্লো ডাউন। ওকে, সো এখানে আমরা যেটা দেখব যে তোমরা তো হট হুইলস দেখছো না ছোটবেলায়, হট হুইলস এর গাড়ি গেম এই খেলনাগুলো দেখতাম না, একটা গাড়ি আসে এসে এমনি ঘুরে তারপর হ্যাঁ চলে যায়। ভাইয়া। সো হ্যাঁ, ওই হট হুইলস এর ওই এক্সাম্পলটাকে আমরা আজকে ইমাজিন করব। একটা গাড়ি আসতেছে, খেলনা গাড়ি আসতেছে, ওয়েল এটা টেকনিক্যালি হচ্ছে রাস্তার সাথে কন্ট্যাক্টে আছে, সো এটা সেটা লাগা দেওয়া উচিত। এটা আসতেছে, আইসে রোটেট করে চলে যাবে। এখন এটা রোটেট করে চলে যাবে, অল্টারনেট পসিবিলিটি কি, এটা ছাড়া কি হতে পারে? রোটেট করতে যে উপরে যে পড়ে গেছে, পড়ে যাবে। পড়ে গেছে এটা হইতে পারে। সো আইদার পুরোপুরি রোটেট করবে যাবে, নাইলে পড়ে যাবে, দুইটার একটা, দুইটা যে কোনো একটা। সো এই সিনারিওটাকে আজকে একটু ইমাজিন করব আমরা, বাট আমরা রোটেশনের সময় জানি যে কি ফোর্স লাগে রোটেট করতে বা সার্কুলার মোশনে ঘুরতে হলে কি ফোর্স লাগে, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স। এখন এখানে গাড়িটা গাড়িটা ঘুরতে পারে, অথবা তুমি যদি ইমাজিন করো সেম জিনিসটা হচ্ছে যে ফেরিস হুইল আছে না, ফেরিস হুইল, ফেরিস হ্যাঁ, হুইলে কি থাকে এরকম একটা মানে তুমি দোলনার মতো থাকে, ওখানে যে মানুষ উঠে এবং এরকম অনেকগুলো থাকে নাকি, হ্যাঁ, এরকম অনেকগুলো থাকে এবং এটাও রোটেশনে থাকে। সো ওখানে গাড়িটা রোটেট করলে যে টাইপের সার্কুলার মোশন হবে এই ফেরিস হুইলেও ওই টাইপেরই একটা সার্কুলার মোশন হচ্ছে নাকি। এখন হ্যাঁ। এটা একটু বলো, গাড়িটা যখন এখানে কন্ট্যাক্টে আসে তখন ধরো আমি গাড়িটাকে ড্র করি, ফর এক্সাম্পল ধরো গাড়িটা এখানে আসছে, এই সিচুয়েশনে গাড়িটার সেন্ট্রিপিটাল ফোর্স কি বলতে পারবা? এই সিচুয়েশনে মানে কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। হ্যাঁ, এর ফোর্সটা কি? ফোর্স এক্সার্টেড বাই কার অন দ্য ট্র্যাক। আমি তো বলছি অন দ্য কার, গাড়িটা কি ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে যেটার কারণে সে ও আচ্ছা সার্কুলার আচ্ছা মোশনে আসছে। আচ্ছা, ইয়া রেজাল্টেন্ট, ইয়া রিঅ্যাকশন ফোর্স। রিয়াকশন, নর্মাল রিয়াকশন মানে এই দিকে নাকি, এরকম একটা নর্মাল রিয়াকশন। হ্যাঁ, আর নিচের ফেরিস হুইলের যে এক্সাম্পলটা সেখানে কোন ফোর্স থাকতে পারে যেটা এরকম সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করতেছে? আচ্ছা ফেরিস হুইলে ওগুলো তো ইয়া ওই সিটস গুলো তো ইয়া করা না, না হুইলের ওই লম্বা রডটার সাথে টেনশন হুইল তাইলে, ইয়া। টেনশন, হ্যাঁ, সামওয়াট টেনশন। বা তুমি ফেরিস হুইল না দিয়ে জাস্ট সিম্পলি একটা রশির মধ্যে একটা বল নিয়ে জাস্ট তুমি যদি নিচে হাত দিয়ে এমনি এটাকে ঘোরাও তাইলেও তো এই সিমিলার মোশনই হবে নাকি, হ্যাঁ, তখনও টেনশন, আমি টেনশনটা আপাতত রাখতেছি। সো আমরা এখানে কয়েকটা সিনারিও আছে, কয়েকটা ডিফারেন্ট বাট প্রিন্সিপালটা সেম। আমরা হচ্ছে সবচেয়ে বেসিকটা দিয়ে দেখবো, যেখানে হচ্ছে একটা রশিকে নিয়ে একটা বল বেঁধে এটাকে লিটারেলি ঘুরাইতেছো, আর এই যে সার্কেলটা এখানে ফর্ম করতেছে সার্কেলটা কোন প্লেনে? সার্কেলটা ভার্টিক্যাল প্লেনে, এটা কি বুঝছো? হ্যাঁ। নাফিসা কি এটা বুঝছো? সার্কেলটা জি ভার্টিক্যাল ভাইয়া। প্লেনে আছে, এটার মানেটা কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা এখানে কয়েকটা পজিশনকে আলাদা আলাদা করে ডিফাইন করি, যেরকম এখানে এ বি সি ডি ই লেবেল করা দেখতেছো, কয়েকটা পজিশন এ বি সি ডি ই কয়েকটা পজিশন লেবেল করা আছে। তো আমরা আলাদা আলাদা করে এই পজিশন গুলাকে একটু দেখব। সো স্টার্ট করি পজিশন এ নিয়ে। হ্যাঁ, পজিশন এ তে কি দেখতে পাইতেছো? আমি যদি পজিশন এ তে জাস্ট বলটাকে একটু ড্র করি, বলটার কি কি ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে বলো? ওয়েট আর টেনশন। ওয়েট আর টেনশন, রাইট।
এবং আমি তোমাকে কি বলে দিছি আগের থেকে, এখান থেকে খেয়াল রেখো, তোমাকে একটা জিনিস আগের থেকে মনে রাখতে হবে যে এটা ফর শিওর আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলে দিলাম যে বল ইজ আন্ডার ইজ কি বলবো, ইজ মুভিং ইন সার্কুলার মোশন, আমি বলে দিলাম তোমাকে এটা, বল ইজ মুভিং উইথ মুভিং ইন এ সার্কুলার আচ্ছা। মোশন, এটা তোমাকে আমি বলে দিচ্ছি। এখন এটা বলে দেওয়ার একটা কারণ আছে, কারণটা হচ্ছে সার্কুলার মোশনের জন্য একটা রেজাল্টেন্ট ফোর্স লাগবেই নাকি, হ্যাঁ। বলবো কেন সার্কুলার মোশনের জন্য রেজাল্টেন্ট ফোর্স কেন লাগবেই? না হলে ওই যে মানে ভেলোসিটি চেঞ্জ হবে চেঞ্জিং না। অ্যাক্সেলারেশন হতো, হ্যাঁ ভেলোসিটি। কারণ এতে থাকাকালীন ওর ভেলোসিটি এদিকে, বিতে থাকাকালীন ওর ভেলোসিটি এদিকে, সিতে থাকাকালীন ওর ভেলোসিটি এদিকে। সো ভেলোসিটি বলতে ডিরেকশনটা পারি না, বলো। বলতে পারি না যে এতে থাকতে একটা ভেলোসিটি, বিতে থাকতে একটা ডিফারেন্ট ভেলোসিটি। ওটাই তো বললাম, এতে একটা বিতে একটা সিতে আরেকটা, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, হয়তো সেটার আসলে ম্যাগনিটিউড কি চেঞ্জ চেঞ্জ হয়? হ্যাঁ ম্যাগনিটিউড না চেঞ্জ হইলেও ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে। ডিরেকশন তো সবসময় চেঞ্জ হচ্ছে, কিন্তু ম্যাগনিটিউড ডিরেকশন তো চেঞ্জ হয় না। ম্যাগনিটিউড চেঞ্জ হইতে হবে না তো, ম্যাগনিটিউড সেম থাকুক, ম্যাগনিটিউড সেম থাকে, তোমার ডিরেকশন চেঞ্জ হবে, তুমি স্টিল ওটাকে বলবা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখন বলো, এই বলটার যে টেনশন আর ওয়েট এক্সপিরিয়েন্স করে কোনটার সাইজে বড় হওয়া লাগবে? টেনশন। টেনশন, শিওর? হ্যাঁ। নাফিসা বলো তো কোনটা, নাফিসা কি এগ্রি করো? ভাইয়া বলতে গেলে হ্যাঁ। কেন, আচ্ছা ওয়েট, কোয়েশ্চেনটা কি ছিল? নাফিসা বলবে আগে, দাঁড়াও। নাফিসা কি এগ্রি করো নাবিল এটা নিয়ে যেটা বলছে? এটা নিয়ে কনফিউজড একটু। তাহলে বলো না কেন কনফিউজড? কোয়েশ্চেনটা একটু আবার বলতে পারবো? আমি এখান থেকে আগে থেকে বলে রাখছি কি যে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স আছে বা থাকতেই হবেই, মানে এখানে হ্যাঁ। সার্কুলার মোশন আছেই। সার্কুলার মোশন আছে মানে এখানে একটা জিনিস তোমাকে আগে থেকে ধরে নিতে হবে যে এখানে একটা কি আছে, একটা রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ফোর্স আছে ফোর্স আছে, এবং রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা কি, টুয়ার্ডস কোন দিকে, টুয়ার্ডস দ্য সেন্টার। টুয়ার্ডস সেন্টার। এখন এইটার বেসিসে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে পজিশন এ তে বলটার যে ফোর্স দুইটা এক্সপেরিয়েন্স করে, টেনশন আর ওয়েট, কোনটা বড়, তুমি কি, তোমার কি মনে হবে, কি কোন ফোর্সটা বড় হইতে হবে? ওয়েট। ওয়েট, কেন? কারণ ওয়েট বড় হলে টেনশন বড় হবে। ওয়েট বড় হইলে টেনশন বড় হবে? হ্যাঁ, কারণ ওয়েট ইকুয়ালস টু টেনশন না। আচ্ছা তুমি তাহলে কি বলতে চাচ্ছ, ওয়েট আর টেনশন ইকুয়াল? না, ইকুয়াল না আর কি, ডিফারেন্ট হবে, কিন্তু কিন্তু মানে রেজাল্টেন্ট ফোর্স থাকার জন্য টেনশন বড় হওয়ার জন্য তো ওয়েট বড় হওয়ার লাগবে, টেনশন আর বড় ওয়েট হওয়ার বড় জন্য হলে ওয়েট তো, বড় হওয়া লাগবে? ভাই এটা তো ঠিক না, তাই না? তাই না? নট নেসেসারিলি, তুমি তোমার তোমার কথা মানে তুমি যেটা বলতে, তোমার স্টেটমেন্ট হচ্ছে যে টেনশনটা ওয়েটের উপর ডিপেন্ড করে, এমন তো একটা হওয়ার নেসেসারি না, তাই না? হ্যাঁ, কিন্তু ডিপেন্ড করে কত জোরে টানতাছে স্ট্রিংটা, মানে ঘুরাচ্ছে। শিওর, সেটা যে ঘুরাইতেছে সে ঘুরাইতেছে, এটা নিয়ে আমাদের আপাতত চিন্তা দরকার নেই। কে কত জোরে এটা ঘুরাইতেছে সেটা তার বিষয়, বাট বলের ক্ষেত্রে বলের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তার কোনটা বড় হওয়া লাগবে, টেনশন না ওয়েট? বলার পার্সপেক্টিভে অ্যানসারটা আমি লিখে হ্যাঁ দিচ্ছি অলরেডি। টেনশনটা ওয়েটটা ওয়েট টেনশন। টেনশন ওয়েট কোনটা? হ্যাঁ টেনশন, আমি শিওর টেনশন। কেন, রিজন বলো, শিওর না আর কি, রিজনটা বলো। কারণ রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস দ্যাট সেন্টার হইতে হইলে টেনশন ওয়েটের থেকে বড় হইতে হবে, হ্যাঁ অ্যানসার লেখাই টুয়ার্ডস ছিল, দ্য সেন্টার হইতে হ্যাঁ হবে। অ্যানসার লেখাই ছিল, আমি রেখেই দিছি হ্যাঁ, অ্যানসার। টেনশন পরে ওয়েটের বড় দেখছি। হওয়া লাগবে, কারণ এই যে এখানে টেনশনটা তো সেন্টারের দিকে আর ওয়েটটা তো সেন্টারের দিকে উল্টা দিকে,
তাহলে এই সিনারিওটাতে পয়েন্ট এ তে টেনশন ওয়েটের বেশি হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, বলটা আমি যদি বলি টেনশনটা ওয়েটের চেয়ে বড় হওয়া লাগবে, কি হলো এটা, সরি। আচ্ছা, তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে আরটা লিখলে, খালি আর লিখলে তো আবার তোমার রিয়াকশন ভাববা, তাই না? তাহলে এটাকে এফ আর লিখি, ঠিক আছে? এফ আরটা কিন্তু রিয়াকশন, এটা কিন্তু রেজাল্টেন্ট ফোর্স। হ্যাঁ, আমি কি আচ্ছা লিখতে পারি রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু, তাহলে কি লিখবো, টেনশন মাইনাস ওয়েট লিখবো। হ্যাঁ রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু টেনশন মাইনাস ওয়েট লিখবো। আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু টেনশন মাইনাস ওয়েট, এখান থেকে টেনশনটাকে সাবজেক্ট করা যাবে, কি আসবে টেনশনটা, রেজাল্টেন্ট হ্যাঁ ফোর্স প্লাস ওয়েট আসবে নাকি? হ্যাঁ আসবে, আচ্ছা ঠিক আছে। এবং বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্স যে জিনিসটা ছিল বা যেটা হওয়ার কথা, সেই রেজাল্টেন্টটাই কি আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স? হ্যাঁ আচ্ছা, এমভি স্কয়ার বাই আর প্লাস ডাব্লিউ। ওকে, এখন একটা জিনিস তোমাকে আমি বলে দিলাম যে এটা সার্কেলের যে রোটেট করে, এটার সার্কেলের যে রেডিয়াস সেটা চেঞ্জ হচ্ছে না, আর ওর ভেলোসিটির ভ্যালুটা আচ্ছা ভ্যালুটা নট ডিরেকশনটা, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। জায়গাটা। আচ্ছা, তাহলে এটা গেল এতে। এটা কি মানে নাফিস স্যার কি ক্লিয়ার, মানে এখানে? জি ভাইয়া, 100 ক্লিয়ার। এটা তাহলে গেল এতে। দাঁড়াও, এখন তোরা আসি বিতে। বিতে দেখতেছো বলটা কোথায় আসছে, একটু দেখো তো। বিতে হ্যাঁ সো বিতে যদি আমি বলে ডায়াগ্রাম কি, বিতে বলটা কি কি ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে বলো? টেনশন ওয়েট সেন্ট্রিপিটাল ফোর্স। ওয়েল, সেন্টিপিটালটা আসলে রেজাল্টেন্টটাই, সো এটা আলাদা করে বলতে আচ্ছা হবে আচ্ছা না। সো ওয়েট আর এদিকে আছে টেনশন, এই তো। হ্যাঁ আচ্ছা, আর আমি যদি চাই, আমরা একটা জিনিস এখানে করব, এটা একটু উইয়ার্ড লাগতে পারে বাট এটা করব আমরা। সেটা হচ্ছে আমরা একটা কাজ করব এখানে, এটা কেমনে দেখাই, দাঁড়াও। আমি একটা অ্যাঙ্গেল হাইলাইট করতেছি, তোমরা কি অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছো? ব্লু কালার একটা অ্যাঙ্গেল হ্যাঁ হাইলাইট করছি। আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাহলে আমরা ওয়েটটাকে কি এদিকে আর এদিকে ভাগ করতে পারি চাইলে? হ্যাঁ আচ্ছা, কম্পোনেন্টগুলো কি হবে, এটা হবে ডাব্লিউ কস থেটা, আর এটা হবে ডাব্লিউ সাইন থেটা নাকি? হ্যাঁ আর এটা করার রিজনটা কি হয়েছে, এটা করার রিজনটা হচ্ছে আমরা ফোর্সগুলা মানে স্পেসিফিক্যালি ওয়েটটাকে এমন কম্পোনেন্টে ভাগ করে আনছি যাতে করে ওয়েটের একটা কম্পোনেন্ট টেনশন বরাবর কাজ করে, ঠিক আছে? আবার বলতেছি, আমরা ওয়েটটাকে এমনভাবে কম্পোনেন্টে ভাগ করলাম যাতে ওয়েটের একটা কম্পোনেন্ট টেনশন যেই লাইন বরাবর কাজ করতেছে ওই লাইন বরাবর যাতে কাজ করে। অন্য একটা কম্পোনেন্ট আছে বাট ওটা নিয়ে আমাদের খুব বেশি বদার না, ঠিক আছে? এটা নিয়ে পরে কথা বলতেছি। এটা কি ক্লিয়ার, মানে ফোর্সেস গুলাতে ভাগ হ্যাঁ করলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলো, বলের জন্য কি এটা সাইজে বড় নাকি এটা সাইজে বড়, কোনটা বড়? টি বড় নাকি ডাব্লিউ টি কস থিটা বড়? টি বড়। টি বড়। টি বড়, তাহলে টি ইজ গ্রেটার দেন ডাব্লিউ কস থিটা ফর শিওর। এবং এই ক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়ালস টু কি, টেনশন মাইনাস ডাব্লিউ কস থিটা নাকি? হ্যাঁ আচ্ছা, টেনশন ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস ইকুয়ালস টু টেনশন। আচ্ছা, এবং এখান থেকে আমি যদি টেনশনকে সাবজেক্ট করি, কি আসবে, এই রেজাল্টেন্ট ফোর্স প্লাস ডাব্লিউ কস থিটা, এরকম আসবে। হ্যাঁ এট দ্য সেম টাইম আমরা জানি রেজাল্টেন্ট ফোর্সটা বেসিক্যালি কোন ফোর্স? সেন্ট্রিপিটাল ফোর্সটা। সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখো, মানে কম্পেয়ার করবে, এখন তোমাদের কাজ হচ্ছে এখন কম্পেয়ার কর পজিশন এ আর পজিশন বি এর মধ্যে। পজিশন এ আর পজিশন বি এর মধ্যে যদি কম্পেয়ার করো, তাহলে কি অবজারভেশন দেখতেছো বা কি দেখতে পাও?
এই যে দেখতে টেনশনটা পাচ্ছি যে আগে টেনশন ছিল সেন্ট্রিপিটাল ফোর্স। mv স্কয়ার বাই আর প্লাস w নাকি, হ্যাঁ, এইবার টেনশন ইকুয়ালস টু কি পাইলা? ভি এমভি স্কোয়ার বাই আর প্লাস ডাব্লিউ কস থিটা, কি মানে মনে হচ্ছে ওয়েট ওয়েটের একটা টেনশন কম্পোনেন্ট, তাহলে কমে গেছে, ওভারঅল টেনশনটা কি হয়েছে একটু কমে গেছে। কমে গেছে। আর এখানে ওয়েটের যে একটা কম্পোনেন্ট আছে না, যেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে কি বলে ডাব্লিউ সাইন থিটা, যেটা হ্যাঁ, ওই কম্পোনেন্টই না আমরা বেশি একটা বদার না। কেন বদার না? কারণ ওইটা সেন্ট্রিপিটাল ফোর্স যে ডিরেকশনে কাজ করে ওই ডিরেকশনে এটার কোনো কানেকশন, নাই। বা আমি বলতে পারি যে ওই কম্পোনেন্টটা টেনশনের সাথে কিন্তু পারপেন্ডিকুলার নাকি। হ্যাঁ, তো এটা আসলে ওই ডিরেকশনে এটার কোনো কাজ নাই। সো ওইটা সার্কুলার মোশনে কোনো কাজ করে না। ওইটা জাস্ট ধরো একটা কাজ করতে পারে, এটা হচ্ছে স্লো ডাউন করতে পারে বলটাকে, এটা করতে চেষ্টা করতে পারে। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা ধরো এটার ফরওয়ার্ড একটা ফোর্স আছে, সো এটা ধরো স্লো ডাউন করবে না ফর এক্সাম্পল, বা ধরো স্লো ডাউন করলো, সমস্যা নাই কোনো। বাট ডেফিনেটলি ওই কম্পোনেন্টটা সেন্টারের দিকে তো আর কাজ করতেছে না নাকি, না। সেন্টারের দিকে কাজ করতেছে না। আচ্ছা, আর আমরা আগেও আগেও আমরা রেজাল্টেড ফোর্সকে এমভি স্কয়ার বাই আর ধরছি, এইবারও আমরা রেজাল্টেড ফোর্সকে কি ধরছি? এমভি স্কোয়ার বাই আর। এটার একটা ইয়ে আছে, এটাকে একটা কথা বলে, এটাকে আমরা বলে, আমরা ধরে নিচ্ছি যে সার্কুলার মোশনে তো আছেই, বাট এটাকে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন বলবো। শুধু সার্কুলার মোশন, এটা কেমন সার্কুলার মোশন? ইউনিফর্ম মানে সার্কুলার এখানে মোশন। সার্কুলার মোশনে আছে, বাট এটা ইউনিফর্ম ইন দ্য সেন্স যে সার্কুলার ঘোরার টাইমে তার রেডিয়াস এবং তার ভেলোসিটি চেঞ্জ, মানে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম, মানে ধরে নিব, কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশনস তখন সেন্ট্রিপিটাল ফোর্স কেমনে ক্যালকুলেট করি? রিয়েল লাইফ সিনারিওতে সেন্ট্রিপিটাল ফোর্স কেমনে ক্যালকুলেট করবা? হ্যাঁ, মানে বের করবো কেমনে সেন্ট্রিপিটাল ফোর্সের ম্যাগনিটিউডটা? ভেলোসিটি তুমি মাপতে পারবা হচ্ছে তোমার ওই টাইম পিরিয়ডটা নিলে, আর রেডিয়াস তো তুমি হচ্ছে লেন্থ দিয়ে মাপতে পারো, মিটার রুল দিয়ে। আর ম্যাস তো তুমি জানো, বলের ম্যাস, বলের ম্যাস তুমি জানো। ভেলোসিটি তুমি হচ্ছে ধরো একটা সার্কেলের সার্কামফারেন্স ভিটা তো লিনিয়ার ভেলোসিটি ওখানে, তাই না? হ্যাঁ, তো লিনিয়ার ভেলোসিটি তুমি ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করলে তুমি একবার ঘুরে আসতে কতটুকু টাইম লাগে আর সার্কামফারেন্স জানলে বের করতে পারবা। আর রেডিয়াস তো রেডিয়াস, তুমি যে রশিটা যদি লম্বা জানো সেন্টার থেকে কতটুকু দূরে, তাহলে ওটা লেন্থটা জাস্ট মিটার রুল দিয়ে মাপবা। ঠিক আছে? ঠিক। হ্যাঁ, আচ্ছা, এটা হলো এ আর বি। এরপর আসি সিতে। সিতে বলটা কই আছে একটু তোমরা দেখা নাও তো। সিতে দেখতে পাচ্ছি এ বি সি। হরিজন্টালি। হ্যাঁ, সো সিতে যদি আমি বলটাকে আঁকি, তাহলে এদিকে একটা ফোর্স আর এদিকে একটা ফোর্স নাকি, নাকি ওদিকে ফোর্স নাই, তো আমি কি বলতেছি, এদিকে একটা ফোর্স আছে আর কোন দিকে একটা ফোর্স আছে? নিচের দিকে। নিচের দিকে। এবং এখানে আমরা কি বলতে পারি যে ডাব্লিউটাকে কম্পোনেন্টে ভাগ করে লাভ নাই কোনো, কারণ ডাব্লিউ এটাকে টেনশন বরাবর তুমি আনতে পারবা না, পারবা? এদের না। মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, হ্যাঁ, সেখানে কম্পোনেন্টে আনা যাবে না। কম্পোনেন্টে আমরা কখন আনি? যদি অ্যাঙ্গেলটা 90 এর কম হয় নাকি। হ্যাঁ, আচ্ছা, একটু একটা লাইনে থাকবে, একটা সেকেন্ড, সরি। এক, এইখানটাতে কি দেখা যাচ্ছে যে সার্কেলের সেন্টারে দিয়ে কোন ফোর্সটা আছে, টেনশন, ওয়েট নাকি যে কোনো একজন? টেনশন। শুধু টেনশন একা। তাহলে আমি কি বলতে পারি যে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু টেনশন? বলা যাবে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর রেজাল্টেন্ট ফোর্সে যায় কি লিখতে পারবো? এমভি স্কোয়ার বাই আর ইকুয়ালস লিখতে পারবো। হ্যাঁ। ওকে, এখন কি দেখা যাচ্ছে দেখো তো, কম্পেয়ার করো তো একটু আগেগুলোর সাথে, তুলনা করো। দেখো উপরেও রেজাল্ট, উপরেও টেনশন ছিল, এখানেও টেনশন আছে, ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছ? দেখো তো, উপরেও আমরা টেনশনকে সাবজেক্ট করতে করতে আসতেছি, এখানেও আমরা সাবজেক্ট টেনশনকেই সাবজেক্ট করলাম। Force. কি দেখা যাচ্ছে? কমলো, আরো কমলো, হ্যাঁ। আরো কমলো। আচ্ছা, এটা গেলো পজিশন সিতে। পরের পজিশনটা একটু দেখো, আমরা সবগুলো লাস্টে আরেকবার দেখবো। সো
তখন আরেকটু ক্লিয়ার হবে। এটা গেল পজিশন সি। পজিশন ডিতে আসো, দেখো কি দেখা যাচ্ছে, বলটা কোথায় আছে এটাকে অবজার্ভ করতে পারতেছো পজিশন ডিতে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পজিশন ডিতে যদি আমি এখন ড্র করি বলটাকে, খেয়াল করো ডিটা কোথায় আছে, ডি পজিশনটা কোথায় আছে। আমি আগে এটাকে একটু ক্লোজ করে নিই। পজিশন ডিতে মোটামুটি এখানে আছে এবং বলটার টেনশন এদিকে নাকি, আর তার ওয়েট এদিকে বলা যায়। জি ভাইয়া। আচ্ছা, নাবিদ কি আছে বাই দ্য ওয়ে? হ্যাঁ ভাইয়া আছে। আছে না? আচ্ছা ঠিক আছে। এখানে আমাকে একটু বলো, সেন্টারের দিয়ে কে কাজ করতেছে, টেনশন নাকি ওয়েট? টেনশন। টেনশন। এবং আমরা যদি এই অ্যাঙ্গেলটা জানি, এটা কি অ্যাঙ্গেল টু দি টেনশন মানে ইটস এন ভার্টিক্যাল, অ্যাঙ্গেল টু দি পার্টিকল। ভার্টিক্যাল। এবং এই ওয়েটটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারবো। একটা এদিকে, সেটাকে আমরা ডাব্লিউ সাইন থিটা লিখতে পারবো, আর একটা হচ্ছে এই টেনশনের সাথে অ্যাড হয়ে যাবে না, কি মনে হয়? হ্যাঁ। সো এটা কি হবে, ডাব্লিউ কস থিটা হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বলো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু কি লিখবো আমরা? সেন্টার দিয়ে কারা কারা কাজ করতেছে? W cos theta plus t আর রাইট, এক্স্যাক্টলি, ডাব্লিউ কস থিটা প্লাস টি। অন্য কম্পোনেন্ট আমার নিতে হবে না, কারণ অন্য কম্পোনেন্টের সাথে এদের অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সো ওরা এখানে আসবে না, ওটা এখানে কোনো এফেক্ট ফেলাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে টেনশনকে সাবজেক্ট করি। টেনশনের সাবজেক্টগুলো আসবে এফ আর, সরি মানে রেজাল্টেন্ট ফোর্স মাইনাস ডাব্লিউ কস থিটা, হ্যাঁ, মাইনাস ডাব্লিউ কস থিটা। এবং রেজাল্টেন্ট ফোর্সকে আমরা আবার ফেরত কি লিখতে পারবো, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস ডাব্লিউ কস থিটা। এটা কি ফ্যামিলিয়ার লাগতেছে? কোথাও দেখছিলাম একটু আগে। হ্যাঁ ভাইয়া উপরে কোথায় দেখছিলাম? ওই যে সিতে সিতে? না না, সিতে দেখি নাই। বিতে, বাট এখানে তো প্লাস দেওয়া। না, বিতে প্লাস দেওয়া ছিল নাকি? বিতে প্লাস দেওয়া, এখানে মাইনাস নাকি? হ্যাঁ। সো কিছুটা সিমিলার, মানে পুরোপুরি সেম না, ডিফারেন্স আছে স্টিল। ক্লিয়ার হবে লাস্টে সবগুলোকে আরেকবার আমরা একত্রে দেখব, তখন আরেকটু ক্লিয়ার হবে। এবিসিডি হলো আরেকটা পজিশন বাকি আছে, দেখো তো কোথায় সেটা। এ বি সি ডি আরেকটা পজিশন কি আছে? হ্যাঁ। ইতে, ই। ইতে ই পজিশনটা দেখতে পাইতেছো? হ্যাঁ। আচ্ছা, দেখো, খেয়াল রেখো ই পজিশনটা। আমি যদি ই পজিশনটা নেই, এই পজিশনটাতে বলটা এমন একটা অবস্থায় আছে যে তার টেনশন এদিকে, তার ওয়েটও এদিকে, বলা যায়। হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু কি লিখতে পারবো, টেনশন প্লাস ওয়েট নাকি? হ্যাঁ। এবং আমরা টেনশনকে সাবজেক্ট করলে কি আসবে, রেজাল্টেন্ট ফোর্স মাইনাস ডাব্লিউ। সো এটা হবে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস ডাব্লিউ নাকি, লেখা যাবে? হ্যাঁ। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এভাবে জুম আউট করলে কি লেখাগুলো বোঝা যায়, মানে আমি কি লিখছি নাকি বোঝা জি যায় ভাইয়া না? বুঝতে বোঝা যায়। আচ্ছা, আমি তাহলে একটু জুম আউট করবো, তাহলে তোমরা সবগুলো আর কি একবারে দেখতে পারবে। আমি জানি না এটা এই অবস্থাতেও, আচ্ছা এই অবস্থাতে কি দেখা যায় না, মনে একটু বেশি ছোট হয়ে গেছে না। আচ্ছা দাঁড়াও দেখা যায়, সমস্যা নেই। দাঁড়াও দাঁড়াও আচ্ছা, এই অবস্থাতে মনে হয় সবগুলো দেখা যাচ্ছে, উপরের গুলো আর নিচের গুলো, এ বি সি ডি ই নাকি। এ তো হচ্ছে উপরে, এ আর বি উপরে দুইটা, দেন সি ডি দেন ই, সব দেখা যাচ্ছে সবগুলা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এক কাজ করব। আমরা যেটা করব, একটু কম্পেয়ার করি। এই ডায়াগ্রামটা একটু, আচ্ছা দাঁড়াও, এই ডায়াগ্রাম আমি কপি থেকে আনি, তাহলে ইজিয়ার হবে। দাঁড়াও, আচ্ছা একটু দেখো, হ্যাঁ তুমি একটু জুম ইন করি, একটু এবিসিডি ই গুলো চিন্তা করি।
বলো টেনশন সবচেয়ে বেশি কোথায় ছিল? তুমি ডায়াগ্রামটা দেখার দরকার নেই, তুমি ওই ক্যালকুলেশনগুলোতেই দেখো যে কোন জায়গায় টেনশন সবচেয়ে বেশি। সো তোমাদের জাস্ট কাজ হচ্ছে জাস্ট এই যে এগুলো দেখো, এটা দেখো একবার, ভাইয়া এটা ওই যে চেক করো, এন্ড দেন এটা আছে বি না হলে এতে বি আর এর মধ্যে বলা যাবে তো কোনটা, বলে ফেলো, ডিরেক্টলি বলা যাবে। ভাইয়া ওই যে বি এ কারণ বিতে হচ্ছে ওয়েট পুরোটা না, ওয়েটের একটা পার্ট আছে শুধু। পার্ট আছে। তাহলে আমরা বলতে পারি যে এতে থাকাকালীন টেনশনটা ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এতে তোমার টেনশন ম্যাক্সিমাম। আর টেনশন সবচেয়ে ছোট কোন জায়গায় দেখো তো, সবচেয়ে অল্প? সবচেয়ে অল্প টেনশন, সবচেয়ে অল্প, সবচেয়ে ছোট টেনশন কোন জায়গায়? সিতে, ডিতে ডিতে। না, ইতে। ইতে কারণ হচ্ছে কি, ডিতেও মাইনাস হচ্ছে, ইতেও মাইনাস হচ্ছে, বাট ইতে কিন্তু একটা বড় ভ্যালু দিয়ে মাইনাস হবে। হ্যাঁ ডিতে মাইনাস হয়, বাট মাইনাস কিন্তু ফুল ওয়েটের ভ্যালুটা মাইনাস হচ্ছে না, ওয়েটের একটা পার্ট মাইনাস হচ্ছে। আর ইতে কি হইতেছে, পুরো একটা ডাব্লিউ এর ভ্যালুটাই মাইনাস করে ফেলতেছো। এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? আমাকে হ্যাঁ বলো ডাব্লিউ বড় নাকি ডাব্লিউ কস থিটা বড়? ডব্লিউ। এক্স্যাক্টলি। তাহলে আমি যখন মাইনাস ডাব্লিউ লিখতেছি তার মানে আমি একটা বড় একটা ভ্যালু মাইনাস করে ফেলতেছি, তাহলে ওভারঅল তাহলে ই এর যে টেনশনের যে ইয়াটা আসবে ভ্যালুটা, সেটা সবচেয়ে ছোট হবে। তাহলে আমি বলতে পারি একদম উপরে ইতে টেনশনটা মিনিমাম বলা যাবে। হ্যাঁ এই প্যাটার্নটাকে আমরা হচ্ছে সার্কুলার মোশনে অবজার্ভ করি, যে সার্কুলার মোশনে যেটা হচ্ছে একটু খেয়াল করো, নিচের থেকে ঘোরার সময় একদম নিচের পজিশনটাতে তোমার টেনশন সবচেয়ে বেশি লাগবে। ঠিক আছে, কেন লাগবে? কারণ একদম নিচে থাকাকালীন ওয়েট কিন্তু তোমার সেন্টার থেকে উল্টা দিকে, নাকি? খেয়াল করো, একদম নিচে পজিশন এতে কি হইতেছিল, ওয়েট কিন্তু সেন্টারের উল্টা দিকে কাজ করে, যার কারণে সেন্ট্রিপিটাল যদি পাইতে হয় তোমাকে একটা বড় একটা টেনশনের প্রয়োজন হ্যাঁ আছে। একদম উপরে যখন চলে যায় ইতে, পজিশন ইতে, তখন এখানে কি হয়, ইতে গিয়ে ওয়েটটা নিজেই কি সেন্ট্রিপিটালের মতো কাজ করতেছে না সেন্টারের দিকে? তাহলে ওখানে কি তোমাকে এত বড় টেনশন কি আদৌ লাগবে? চিন্তা করো তো, যদি চিন্তা করো ভাবে, মানে ওয়েট তো নিজেই সেন্টারের দিয়ে কাজ করা শুরু করে একদম উপরে গিয়ে, যদি আমি বলি এভাবে, এমনি কি বলা যাবে? নাকি হ্যাঁ বলা যাবে। বলা যাবে? আচ্ছা, তাহলে এখন এই জন্য উপরে গিয়ে তোমার টেনশনটা আসলে অতটা বেশি লাগতেছে না। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এখন আমরা যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফটা এরকম হবে দেখতে, একটু বোঝায় বলতেছি। গ্রাফটা হচ্ছে টেনশন ভার্সেস টাইম। ঠিক আছে, হ্যাঁ টেনশন ভার্সেস টাইম। এবং আমি যদি তোমাদেরকে বলি যে একদম টাইম জিরো হচ্ছে যখন সে পজিশন এতে, হ্যাঁ, পজিশন এতে আমি টাইমটাকে জিরো ধরতেছি, তার মানে এতে মুভমেন্ট শুরু হইলো, এতে তোমার টেনশনটা একদম হাইয়েস্ট হবে, নাকি? একদম হাইয়েস্ট হ্যাঁ হবে, দেখতে পাচ্ছ গ্রাফটা শুরু হয়েছে হ্যাঁ একদম উপর থেকে। আচ্ছা, আর আমরা যদি সার্কুলার মোশনের কনসেপ্টটা একটু রিভিউ দিই, আমরা ফার্স্ট কয়েকদিন দেখছিলাম যে টাইম পিরিয়ড আমরা কিভাবে ডিফাইন করি, একদম পুরোপুরি একটা রোটেশন দিতে যে টাইম লাগে সেটাকে টাইম পিরিয়ড বলা হয়, নাকি? হ্যাঁ তাহলে আমি যদি এ থেকে ই এর পর্যন্ত চিন্তা করি আপ টু পয়েন্ট ই, সেখানে কি পুরো একটা টাইম পিরিয়ড নাকি একটা টাইম পিরিয়ডের অর্ধেক হবে? অ্যাম্পিয়ারটা অর্ধেক। তাহলে আমি কি বলতে পারি টি বাই টু বেসিক্যালি পজিশন ই এর কথা মিন করতেছে? হ্যাঁ কি দেখতেছো, পজিশন ই তে তোমার টেনশন সবচেয়ে, দেখো তো নামতে নামতে কই গেছে, সবথেকে কম। সবচেয়ে কম। এবং সেটা ক্যালকুলেশন থেকেও আমরা প্রমাণ পাইতেছিলাম কিন্তু, যে অ্যাকচুয়ালি কিন্তু সবচেয়ে কম হওয়ার কথা, সেটা কি বোঝা যাচ্ছে? এবং এখানে পজিশন ই আছে, বাট তুমি যদি এরপরে এখানে চিন্তা করো বা এখানে চিন্তা করো, আবার কি হবে, টেনশনের ভ্যালুটা আস্তে আস্তে আবার কি হচ্ছে, দেখো তো, এই যে ওটা ঠিক পরে আবার কি হচ্ছে, বাড়তেছে, এখন এখানে কিন্তু আবার এতে আবার ফেরত আসে, নাকি লাস্টে? হ্যাঁ একটা কমপ্লিট টাইম পিরিয়ড মানে একটা ফুল রোটেশনের পরে এতে কিন্তু আবার ফেরত আসে। সো এই গ্রাফটা কি বোঝা গেছে? এটা কিন্তু জি একটা ভাইয়া। কস্ট কার্ভ ফলো করতেছে। ঠিক আছে নাকি ঠিক নাই? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এবং এখানে আরেকটু মানে যদি আমি একটু ক্লিয়ারলি বলি, এতে আমরা কি দেখছিলাম, টেনশন ইকুয়ালস টু কি দেখছিলাম,
এতে কি ছিল? টেনশন ইকুয়ালস টু যে mv স্কয়ার বাই r প্লাস ডব্লিউ। w। টেনশন ইকুয়ালস টু mv স্কয়ার বাই r, টেনশন ইকুয়ালস টু mv স্কয়ার বাই r প্লাস w। এখানে প্লাস w আছে, বাট আমি যদি প্লাস w cos থিটা লিখতে চাইতাম, থিটার ভ্যালু কত হইতো? 0 হইতো, কারণ এখানে কোনো অ্যাঙ্গেল নাই নাই। cos 0 কত? cos 0 তো যে 1। 1। cos 0 মানে কিন্তু যে cos কার্ভের cos 0 কিন্তু শুরু হয় এখান থেকে নাকি? হ্যাঁ cos 0 এখানে না, এই যে উপরে একদম হাইয়েস্ট পজিশনে, বলা যাবে? হ্যাঁ আচ্ছা, পজিশন বিতে কি দেখি, পজিশন বিতে কি দেখে আসছে একটু রিভিউ দেখে আসি। দেখো তো বিতে কি আসছে, mv স্কয়ার বাই r প্লাস w cos থিটা। এখানেও কি একই জিনিস নাকি? হ্যাঁ বাট এখানে আমরা অ্যাঙ্গেল কত নিব? তুমি বিতে অ্যাঙ্গেল কত নিবা দেখো তো। বিতে হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কত, মানে কতটুকু অ্যাঙ্গেল বলটা? 45 নিব। 45 ডিগ্রি, রাইট। cos 45 করো তো কত আসে? ক্যালকুলেটর সামনে নাই। নাই? আচ্ছা, দেখতে পারো। আমি দেখতেছি। cos 45 একটু কম আসে, মানে কি বলবো, 1 এর একটু কম আসবে নাকি? হ্যাঁ বা তুমি যদি cos কার্ভের কথা চিন্তা করো, অ্যারাউন্ড এখানে হবে না, অ্যারাউন্ড এখানে, মানে অ্যারাউন্ড এই জায়গায় হবে নাকি? হ্যাঁ এই জায়গাটাতে বলা যাবে, অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি এখানে কোথাও, ঠিক আছে? হ্যাঁ সো এখানে থেটা 45, আর এখানে একদম উপরে একদম এতে আমরা থেটা কত নিচ্ছি? 0। আচ্ছা, আমি যদি পজিশন সি এর কথা বলি, সিতে আমরা থেটা কত নিতাম বলো তো? সিটা দেখো তো, ডায়াগ্রাম দেখো। সিতে থেটা কত নিবা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। cos 90 কত? 1/3। 0 cos 90 0 না? ও হ্যাঁ আমি কি, ওয়েট না, cos 90 কি আসলে 0? cos 90 না, cos 90 0। ওয়েট, কেন মনে হচ্ছে আমার cos 90 তো 0ই মনে হয়। হ্যাঁ, cos 90 0। cos 90 0 মানে হচ্ছে এই পজিশনটা নাকি? এই পজিশনটাই না একটা cos কার্ভের যে তোমার পয়েন্টটা, এটাই না? যদি আমি ইমাজিন করি যে এখান থেকে একটা x অ্যাক্সিস গেল, তাহলে ওখানে কি 0 হবে না? হ্যাঁ মিলতেছে, মানে অ্যাঙ্গেলের সাথে এটা ম্যাচ করে। হ্যাঁ এটা গেল সি। তারপর ডি তে কি হচ্ছে? ডি তে অ্যাঙ্গেল কত নিবা? ডিতে 90 প্লাস 45 নাকি? সো 135 বোধহয়, 135 হয়। তাহলে ওখানে দিলে যা হবে আর কি। আবার ইতে কি নিবা অ্যাঙ্গেল থেটা? ইতে নিব ওই যে 360। না 360 না, 180। পুরোপুরি ঘুরে আসেনি তো। ও হ্যাঁ হ্যাঁ 180 নিলে তোমার এটা কি নেগেটিভ 1 আসবে না? হ্যাঁ নেগেটিভ 1 আসবে, এই জন্যই দেখো একদম নিচে চলে আসবে তখন। ঠিক আছে, বুঝে ভাইয়া। বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের কনসেপ্টটা। তোমার সার্কুলার মোশনে তোমার এখানে প্রত্যেকটা পজিশন এ বি সি ডি ই প্রত্যেকটা জায়গায় সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু সেম থাকতেছে। হ্যাঁ, সেন্ট্রিপিটাল ফোর্সটা সেম থাকতেছে, বাট তুমি যদি ফলো করো টেনশনটা এতে বেশি ছিল আর ইতে গিয়ে একদম কম হয়ে গেছে। কি কারণে? কারণ এতে বেশি টেনশন কেন লাগতেছিল? কারণ এতে অবজেক্টটার নিজস্ব ওয়েট ছিল যেটা নিচের দিকে কাজ করে, উইচ ইজ সেন্টারের দিকে নাকি সেন্টার থেকে উল্টা দিকে? সেটা থেকে উল্টা নিচের দিকে, দিকে। উল্টা দিকে। ইতে গিয়ে যেটা হচ্ছে তার নিজের ওয়েটটাই তাকে সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করতেছে, তাহলে ওই ক্ষেত্রে তার এমনিতেও বড় একটা টেনশনের প্রয়োজন হ্যাঁ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। হচ্ছে না, কেন হবে? ওয়েট হ্যাঁ বাট এখানে আবার বলবো একটু। একদম উপরে যখন যায় পজিশন ইতে, সেখানে তার নিজের ওয়েটটাই তো সেন্টারের দিকে কাজ করা শুরু করে। ও তাহলে হ্যাঁ হ্যাঁ অত বড় টেনশন কি লাগবে আদৌ, নাকি ওই ওয়েটটাই না তোমার না সেন্ট্রিপিটালে হেল্প করে, সেন্ট্রিপিটালে ওয়েট কন্ট্রিবিউশন হেল্প দিতেছে? করে। ব্যাপারটা কি, ডিফারেন্সটা কি বুঝছি পজিশন এ জি আর ভাইয়া পজিশন ই এর মধ্যে কম্প্যারিজনটা? জি ভাইয়া। সেটা হচ্ছে যে পজিশন ইতে যদি আমরা একটু চিন্তা করি, হ্যাঁ, পজিশন ইতে তোমার ইকুয়েশন হচ্ছে mv স্কয়ার বাই r মাইনাস w এমনি থাকে। এখন
যদি এভাবে ইমাজিন করো, যদি তোমাকে বলি যে একটা এমন একটা সিনারিও যেখানে সেন্টিপিটালটা হচ্ছে ওয়েটার সমান, ধরো তোমাকে বললাম আমি সেন্টিপিটাল ফোর্সটা কি করতে হবে, ওয়েটার সমান। সমান, তাহলে সেন্টিপিটালের জায়গায় আমি কি লিখতে পারি, mv স্কোয়ার বাই আর, আর ওয়েটের জায়গায় আমি কি লিখতে পারি, mg লিখতে পারি নাকি? হ্যাঁ সেখানে m আর m যদি কাটা যায় তাহলে v স্কোয়ার বাই আর ইকুয়ালস টু g হয়, লেখা হ্যাঁ যায়। আচ্ছা, এবং উম, এভাবে একটু চিন্তা করি যে সেন্টিপিটাল ফোর্স যদি ওয়েটের সমান হয় তাহলে টেনশনটা কি জিরো হয়ে যাবে না? হ্যাঁ শিওর। এখানে একটা ভ্যালু বসাও, ওই সেম ভ্যালু যদি এখানেই বসাও তাহলে এই দুটা মাইনাস করলে রেজাল্ট কি আসবে? জিরোতে আসবে। জিরোই আসবে, টেনশন জিরো আসবে। তাহলে এটা এটা কি রকম একটা সিনারিও হয়ে গেল? এটা এমন একটা সিনারিও হয়ে গেল যেখানে তুমি যখন একটা রশি দিয়ে বেঁধে একটা অবজেক্টকে রোটেট করাচ্ছ, একদম উপরে গিয়ে মাঝে মাঝে মনে হয় না যে বলটা নিজে থেকে মুভ করতেছে, টেনশনের জন্য মুভ করতেছে না, অ্যাজ ইফ তোমার রশিটা এই মোমেন্টে স্ল্যাক হয়ে গেছে। এটা কি হইতে পারে? স্ল্যাক হ্যাঁ স্ল্যাক হওয়ার কনসেপ্টে মনে পড়ছে না তোমরা? একটা রশি স্ল্যাক কখন হয়? যখন একটু রশিটা টান টান থাকে না, লুজ হয়ে যায়। সো এটা কি সম্ভব যে আমি যখন রশি দিয়ে এটাকে ঘোরাচ্ছি একদম উপরে থাকাকালীন রশিটা হচ্ছে টান টান হই, মানে নাই, একটু লুজ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হইতে পারে, কিন্তু ওই মোমেন্টটাতে রশিটা যেই মোমেন্টে স্ল্যাক থাকবে না সেই মোমেন্টটাতে টেনশনকে আমরা কি ধরতেছি, জিরো ধরতেছি নাকি? জিরো। হ্যাঁ হ্যাঁ জিরো ধরতেছে। এবং টেনশনকে যদি আমি জিরো ধরি তাহলে ভি স্কোয়ার বাই আর কি হইতে হবে, জি এর সমান হইতে। সমান হতে হবে। এখন চিন্তা করো, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আমি কি চাচ্ছি, আমার বলটা সার্কুলার রোটেট করুক, আমার বলটা যে সেটা অবজেক্টটাকে আমি রশি দিয়ে বাঁধলাম সেটা যাতে এরকম একটা পাথ ফলো করুক নাকি? হ্যাঁ স্ল্যাক হয়ে যাওয়ার মানেটা কি? স্ল্যাক হয়ে যাওয়ার মানেটা হচ্ছে এটা এমনি গেছে বাট এখানে সে একটু নিচে দিয়ে গেছে নাকি? বলা যাবে উঠছে ঠিকই বাট একটু নিচে দিয়ে রোটেট করে আসলো। কেন? কারণ এই পার্টটাতে বলটা যখন এখানে ছিল রশিটা পুরোপুরি টান টান অবস্থাতে থাকে। থাকে না, পুরোপুরি টান টান অবস্থায় নাই। তো পুরোপুরি টান টান থাকলে তো বলটা এখানে থাকতো নাকি? ও ও হ্যাঁ হ্যাঁ সো আমি কি বলতে পারছি, মানে কি বলতে চাচ্ছি বুঝছো, যে সার্কুলার মোশনটা যদি রেড কালার পাথটা ফলো করে তখন পুরোপুরি টান টান হইতে হবে, আর হবে। যদি ব্ল্যাক কালার পাথটা ফলো করে তাহলে একদম উপরে গিয়ে ওটা কিন্তু একদম উপরে থাকা অবস্থায় পুরোপুরি টান টান নাও থাকতে পারে। তখন কি তুমি বলবা যে তার সার্কুলার মোশনটা ইউনিফর্ম বা সে অ্যাকচুয়ালি সার্কুলার মোশন ফলো করে? কারণ হ্যাঁ আমরা না বলবো না, কারণ সার্কুলার মোশন আমরা তখনই বলি যখন রেডিয়াসটা থ্রু আউট দ্য মোশন কি থাকে, যে সেম টানা থাকে। থাকে সেম থাকে। বাট ওই উপরে গিয়ে তো রেডিয়াসটা কমে গেল, তাহলে হ্যাঁ পুরোপুরি সার্কুলার মোশনে তো নাই এটা। না তার মানে সার্কুলার মোশনে থাকতে হলে তোমাকে ভি স্কোয়ার বাই আর এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু জি হইতে হবে, যাতে করে টেনশনটা অ্যাট লিস্ট গ্রেটার দেন ইকুয়াল টু জিরো যাতে হয়। হয়। ব্যাপারটা কি বলতে পারছি, বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। কারণ টেনশন নেগেটিভ হইতে পারবে না আর ভি স্কোয়ার বাই আর জি এর কম হইতে পারবে না। আগে আরেকটা জিনিস বলো, অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর পড়লাম না আমরা সার্কুলার মোশনে কিছুদিন আগে? হ্যাঁ আর তাহলে কি বলতে পারি যে এই অবজেক্টটা যখন উপরে আছে তার অ্যাক্সেলারেশনটা বেসিক্যালি জি এর সমান, উইচ ইজ 9.81। হ্যাঁ একটা অবজেক্ট যখন 9.81 এ থাকে তাকে আমরা কি বলি, তার মোশনটা কি রকম? যখন 9.81 থাকে ফ্রি ফল। ফ্রি ফল। ইটস অ্যাজ ইফ তাকে আকাশে সে কিছু কন্ট্যাক্টে নাই, সে ফ্রিলি ফল করতেছে। আসলে কি এই অবজেক্টটা কি ফ্রিলি আছে নাকি তার সাথে একটা রশি বাঁধা আছে এই রশি বাঁধা আছে। বাট এই মোমেন্টে আমরা স্টিল ফ্রি ফল বলতে পারতেছি কি কারণে? কারণ একদম উপরে থাকাকালীন টেনশনটা নাই, জিরো। তো ইটস অ্যাজ ইফ বলটা অ্যাকচুয়ালি ফ্রি ফলে আছে। আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। সো যদি বলটাকে আমরা বলি সার্কুলার মোশনে থাকতে হবে তাহলে এইটা মেক শিওর করতে হবে, সার্কুলার মোশনে থাকতে হইলে ভি স্কোয়ার বাই আর জি এর বড় হইতে হবে এবং টেনশন জিরো চাইতে বড় হতে
হবে। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া।